আজ আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস গ্রন্থ থেকে পঞ্চম অধ্যায় বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাস বা বাঙালির ক্রীড়া সংস্কৃতি এই অধ্যায়ের দ্বিতীয় তথা শেষ পর্যায়ের আলোচনা শুনব। প্রথম পর্যায়ে আমরা দেখেছি কিভাবে প্রথম যুগ থেকে রাজা মহারাজা সামন্ত মহাসামন্ত এদের যুগ থেকে ক্রীড়া চর্চার সূত্রপাত হয়েছিল। আমরা প্রথাগত ক্রীড়া চর্চার মধ্যে আলোচনা করেছি কুস্তি, সেখানে আলোচনা করেছি যতীন্দ্রচরণ গুহ ওরফে গোবর গুহের কথা, ফুটবল নগেন্দ্রপ্রসাদ ও সর্বাধিকারীর কথা, ফুটবলের বিভিন্ন ক্লাবের কথা, ক্রিকেটে সারদারঞ্জন রায়চৌধুরীর কথা, পঙ্কজ রায়ের কথা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা এবং অন্যান্য ক্রিকেটারদের কথা। সাঁতারুদের মধ্যে আমরা আলোচনা করেছি মিহির সেন, আরতি সাহার কথা। এরপর আমরা হকি, টেবিল টেনিস, লন টেনিস এর আলোচনা শুনেছি। আজ আমরা বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাসের দ্বিতীয় তথা শেষ পর্যায়ের আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ের আলোচনায় আমরা প্রথমে আলোচনা করব দাবা এই ক্রীড়া সম্পর্কে। সুপ্রাচীন মহাকাব্যে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে বলা যায় রাবণের স্ত্রী মন্দোদরী দাবা খেলার স্রষ্টা। নৃতাত্ত্বিক গবেষকেরা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতায় দাবা খেলা যে প্রচলিত ছিল তার সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপিত করেছেন। বাংলায় দাবা খেলার সূচনা ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে 1850 খ্রিস্টাব্দে জন কক্রেন এর উদ্যোগে, যখন ক্যালকাটা চেস ক্লাব গড়ে উঠেছিল তার মাধ্যমে। আর ক্যালকাটা চেস ক্লাবই ছিল ভারতবর্ষের প্রাচীনতম দাবা খেলার ক্লাব। 1959 খ্রিস্টাব্দে ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। 1961 খ্রিস্টাব্দে প্রথম রাজ্য দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়, যাতে বিজয়ী হন প্রাণকৃষ্ণ কুণ্ডু। আমাদের রাজ্য থেকে প্রথম গ্র্যান্ডমাস্টার হন 1991 খ্রিস্টাব্দে দিব্যেন্দু বড়ুয়া। দিব্যেন্দু বড়ুয়া 3 বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি অর্জুন পুরস্কারে সম্মানিত। মাত্র 19 বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়ে আলোড়ন সৃষ্টি করেছেন সূর্যশেখর গাঙ্গুলি। 2003 থেকে 2008 সাল পর্যন্ত টানা 6 বার জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতে তিনি জাতীয় রেকর্ড গড়েছেন। 2009 সালে তিনি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বিজয়ী হন। 2005 সালে অর্জুন পুরস্কারে ভূষিত হন। 2002 সালে গ্র্যান্ডমাস্টার সন্দীপন চন্দ অত্যন্ত প্রতিভাবান দাবাড়ু। বহু দাবা অলিম্পিয়াডে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। এছাড়া অন্যান্য রাজ্য দাবা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন নীলোৎপল দাস, দীপ সেনগুপ্ত, সপ্তর্ষি রায়চৌধুরী, অতনু লাহিড়ী, শুভ্রজিৎ সাহা, রক্তিম বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষি রায়, অর্ঘ্যদীপ দাস, সোমক পালি, দীপ্তায়ন ঘোষ, সায়ন্তন দাস, মেরি অ্যান গোমস, নিশা মোহতা, সহেলিধর বড়ুয়া প্রমুখরা। আমরা দাবা সম্পর্কে বড় প্রশ্ন করব। আমরা এরপর আলোচনা করব খোখো এই খেলাটি নিয়ে। সম্ভবত পশ্চিম ভারতে খোখো খেলার সূত্রপাত হয়। গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের সীমান্তবর্তী গ্রামগুলিতে বিচিত্র নামে এই জনপ্রিয় খেলাটির অস্তিত্ব লক্ষ্য করা যায়। 1914 সালে পুনার মারাঠা ডেকান জিমখানা ক্লাবে সরকারি উদ্যোগে প্রথম খোখো খেলা অনুষ্ঠিত হয়। 1933-এ মহারাষ্ট্রের নাসিকে খোখোর নিয়মকানুন নির্দিষ্ট হয় এবং সেই অনুসারে ভারতের বিভিন্ন স্থানে খেলাটির প্রচলন ঘটে। 1956 সালে মহারাষ্ট্রের শ্রীভাই নুরুলকারের নেতৃত্বে ভারতীয় খোখো সংস্থা গড়ে ওঠে। 1961 সালে মহিলাদের প্রথম জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 1971 সালে পাতিয়ালার NSNIS কেন্দ্রে প্রথম ওরিয়েন্টেশন কোর্স শুরু হলে প্রথম কোর্সেই বাংলার প্রণব রায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। 1982 সালে দিল্লির নবম এশিয়ান গেমসে খোখো খেলাকে প্রদর্শনীমূলক খেলা হিসেবে স্থান দেওয়া হয়।
1956 সালে ভূপতি মজুমদারের নেতৃত্বে পশ্চিমবঙ্গে নতুন উদ্যোগে খোখো খেলা শুরু হয়। ফণী ভট্টাচার্য, দিলীপ রায়, প্রণব রায় এই খেলাটিকে জনপ্রিয়তার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। খোখো খেলা সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে রাখব। আমরা পরবর্তী যে খেলাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভলিবল। 1895 খ্রিস্টাব্দে হলিহকের YMCA-এর শারীর শিক্ষা বিভাগের অধ্যক্ষ উইলিয়াম জি মর্গ্যান খেলাটি আবিষ্কার করেন। 1947 খ্রিস্টাব্দে প্যারিসে ভলিবলের আন্তর্জাতিক সংস্থা ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ভলিবল গঠিত হয়। 1936 খ্রিস্টাব্দে YMCA-এর চৌরঙ্গি শাখায় শ্রী BH পিক এবং শ্রী AK ব্যানার্জি যথাক্রমে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করে বেঙ্গল ভলিবল ফেডারেশন গড়ে ওঠে। সেই বছর থেকে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে 1 বছর অন্তর জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়। 1936 সালে লাহোরে অনুষ্ঠিত পুরুষদের প্রতিযোগিতায় পুরুষদের প্রতিযোগিতায় বাংলা দ্বিতীয় স্থান অধিকার করে। 1933 সালে পশ্চিমবঙ্গে প্রথম প্রতিযোগিতামূলক ভলিবল খেলার প্রচলন করেন বাগবাজার জিমন্যাসিয়াম ক্লাব। তখন এই খেলা ক্যালকাটা ভলিবল লিগ নামে পরিচিত ছিল। মূলত তাদেরই উদ্যোগেই বাগবাজার জিমন্যাসিয়াম ক্লাবেরই উদ্যোগে 1935-এ বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। পশ্চিমবঙ্গে ভলিবল প্রসারে শিবপ্রসাদ ঘোষাল, ফণী ভট্টাচার্য, দিলীপ ভট্টাচার্য, হরিপদ ঘোষ, প্রভাত মৌলিকের নাম সর্বজন বিদিত। আমরা ভলিবল সম্পর্কেও সংক্ষেপে একটু পড়ে রাখব। এরপর আমরা আলোচনা করব ব্যাডমিন্টন নিয়ে। 1897 খ্রিস্টাব্দে ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি শরৎ কুমার মিত্র কলকাতায় তাঁর 86 নং গ্রে স্ট্রিটের বাড়িতে ইংল্যান্ড থেকে ব্যাট ও কর্ক আনিয়ে ব্যাডমিন্টন খেলা শুরু করেন। 1904 খ্রিস্টাব্দে তাঁর বাড়িতেই ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাবের প্রতিষ্ঠা হয়। এটি ভারতের সবচেয়ে পুরনো এবং প্রথম ব্যাডমিন্টন ক্লাব। 1909 খ্রিস্টাব্দে ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাবই ক্যালকাটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট নাম দিয়ে প্রথম প্রতিযোগিতা শুরু করেন। 1912 খ্রিস্টাব্দে ছোটদের সিঙ্গলস এবং 1913 খ্রিস্টাব্দে ছোটদের ডাবলস প্রতিযোগিতাও শুরু হয়। 1909 খ্রিস্টাব্দে প্রতিযোগিতা শুধুমাত্র ক্লাবের সভ্যদের মধ্যেই অনুষ্ঠিত হয় এবং 1910 খ্রিস্টাব্দ থেকে এই প্রতিযোগিতায় সাধারণ মানুষ যোগ দেওয়ার অধিকার লাভ করেন। 1915 থেকে 16 খ্রিস্টাব্দের মধ্যে কলকাতা এবং তার আশেপাশে 100 ব্যাডমিন্টন ক্লাবের প্রতিষ্ঠা হয়। 1934 খ্রিস্টাব্দে বাংলার বিভিন্ন ক্লাবগুলিকে নিয়ে অল ইন্ডিয়া ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন তৈরি হয়। 1948 থেকে 49 সালে ব্যাডমিন্টনের অন্যতম শ্রেষ্ঠ টমাস কাপ প্রতিযোগিতা শুরু হলে প্রথম বছরে ভারতীয় দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মনোজ গুহ সহ গজানন হেমাডি 1951-52 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত টমাস কাপে ভারতীয় দলের সদস্য ছিলেন। দীপু ঘোষ ও মধুমিতা গোস্বামী পশ্চিমবঙ্গের ব্যাডমিন্টনের দুনিয়ায় সাড়া জাগানো নাম। এছাড়াও বহু প্রতিভাধর খেলোয়াড়েরা অংশগ্রহণ করে ব্যাডমিন্টনের ওই গৌরবকে আরও বাড়িয়ে তুলেছিলেন। আমরা ব্যাডমিন্টন সম্পর্কেও সংক্ষেপে পড়ে রাখব। এরপরেই হচ্ছে কবাডি। পুরাণে কথিত আছে শ্রীকৃষ্ণ গোপ বালকদের সঙ্গে হাডুডু খেলতেন। ভারতবর্ষের বিভিন্ন স্থানে কবাডি নানা নামে পরিচিত। দক্ষিণ ভারতে চিডু গুডু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাটে হাটুটু, কেরলে ওয়ান্ডিকালি, উত্তর ভারতে কবাডি এবং পশ্চিমবঙ্গে হাডুডু। এছাড়াও শ্রীলঙ্কায় খেলাটি গুডু, থাইল্যান্ডে থিকাম, বাংলাদেশে চুকিতকিত নামে প্রচলিত। 1938 খ্রিস্টাব্দে কলকাতায় 8ম সর্বভারতীয় অলিম্পিক প্রতিযোগিতায় প্রথম কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 1955 খ্রিস্টাব্দে কলকাতার ইডেন উদ্যানে মেয়েদের কবাডি প্রতিযোগিতা প্রথম আয়োজিত হয়।
1978 খ্রিস্টাব্দে ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব নিয়ে গড়ে ওঠে এশিয়ান অ্যামেচার কাবাডি ফেডারেশন। এরপর 1980 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম এশিয়ান কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কাবাডি প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন। ভূপতি মজুমদারের সভাপতিত্বে ও সরোজ মোহন রায়চৌধুরীর সম্পাদনায় 1951 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে কাবাডি অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। বাংলার কাবাডিতে কয়েকটি উল্লেখযোগ্য নাম ফণী ভট্টাচার্য, অচিন্ত সাহা, রণজিৎ ধর প্রমুখ। আচ্ছা, কাবাডিও আমরা ছোট প্রশ্নের মতো করে উত্তর তৈরি করে রাখব। এবার আমরা আলোচনা করব খুব সংক্ষেপে তীরন্দাজি, অ্যাথলেটিক্স, শুটিং এবং পর্বতারোহণ সম্পর্কে। ভারতবর্ষে তীরন্দাজির ইতিহাস অত্যন্ত প্রাচীন। রামায়ণ, মহাভারত, যুদ্ধ কিংবা প্রতিযোগিতার নানান ক্ষেত্রে তীরন্দাজির উল্লেখ লক্ষ্য করা যায়। তীরন্দাজির ক্ষেত্রে বাংলায় সাই কমপ্লেক্সের অবদান অবিস্মরণীয়। দোলা বন্দ্যোপাধ্যায় ও তার ভাই রাহুল বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফলভাবে অংশগ্রহণ করে বাংলার মুখ উজ্জ্বল করেছেন। রাহুল বন্দ্যোপাধ্যায় লন্ডন অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বও করেন। এরা দুজনেই অর্জুন পুরস্কারে সম্মানিত। অ্যাথলেটিক্সে যোগ না দিলে কোনো দেশ অলিম্পিকে অংশগ্রহণ করতে পারে না। ভারতের মধ্যে অ্যাথলেটিক্সের সূচনা কলকাতাতেই। গড়ের মাঠে তাঁবু খাটিয়ে দীর্ঘদিন অনুশীলনের পর ইডেন উদ্যানে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিতেন শ্বেতাঙ্গ এবং সামরিক ও অসামরিক প্রতিযোগীরা। সেই সময় সেরা বাঙালি অ্যাথলেটিকদের মধ্যে ছিলেন বিজয় দাস ভাদুড়ী, শিবদাস ভাদুড়ী, পি.কে. বিশ্বাস, জিতেন দাশগুপ্ত, এ আপকর প্রমুখ। পরবর্তীকালে জ্যোতির্ময়ী শিকদার, এশিয়াডে প্রথম স্বর্ণজয়ী নীলিমা ঘোষ, সোমা দত্ত প্রমুখ বাংলার সেরা অ্যাথলিটদের মধ্যে অন্যতম। ভারত সরকার জ্যোতির্ময়ীকে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারে সম্মানিত করে। 1995 খ্রিস্টাব্দে তিনি 1995 খ্রিস্টাব্দে ভুলবশত বললাম 1995 খ্রিস্টাব্দে তিনি অর্জুন পুরস্কারে সম্মানিত হন জ্যোতির্ময়ী শিকদার। এবার আসি শুটিংয়ে। সাধারণত বিত্তবানদের মধ্যেই সীমাবদ্ধ শুটিং খেলাটি সর্বস্তরে ক্রীড়ামোদী ও দর্শকদের মধ্যে সেভাবে ছড়িয়ে না পড়লেও বিনোদন সৃষ্টিতে জনপ্রিয়তা লাভ করেছে। ভারতীয় শুটার যশপাল রানা 1997 জাতীয় গেমসে 595 পয়েন্টে বিশ্ব রেকর্ড করে আলোড়ন সৃষ্টি করেন। শুটিং ক্লাবের প্রসারে একমাত্র খেলাটি সম্পর্কে জনসাধারণকে ক্রমশ উৎসাহী করে তুলতে পারে। শুটিংয়ের ক্ষেত্রে বাংলার কয়েকটি উল্লেখযোগ্য নাম সোমা দত্ত, জয়দীপ কর্মকার, কুহেলি গঙ্গোপাধ্যায়। এরপর আসি পর্বতারোহণ সম্পর্কে আলোচনায়। 1953 খ্রিস্টাব্দে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করেন। তাঁদের সাফল্যের সূত্রে 1954 খ্রিস্টাব্দে তদানীন্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগে দার্জিলিংয়ে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট স্থাপিত হয়। এখানে পর্বতারোহীদের প্রশিক্ষণ দেবার বহু রকম সুযোগ সুবিধা আছে এবং একটি মিউজিয়ামও গড়ে তোলা হয়েছে। পর্বতারোহণ প্রিয় বাঙালির মনে বিশিষ্ট আসন লাভ করেছেন বিশ্বদেব বিশ্বাস, অমূল্য সেন, সত্যব্রত দাম, প্রাণেশ চক্রবর্তী, বসন্ত সিংহ রায়, দেবাশিস বিশ্বাস, দেবরাজ দত্ত, কুঙ্গা ভুটিয়া, মেজর শিবরাম মজুমদার, ছন্দা গায়েন, দীপঙ্কর ঘোষ প্রমুখ শৃঙ্গজয়ীরা। এই যে হিমালয়ের পর্বতারোহণকে সাহিত্য রচনার মধ্য দিয়ে জনপ্রিয় করে তুলেছেন গৌর কিশোর ঘোষ, উমাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রবোধ কুমার সান্যাল, শঙ্কু মহারাজ প্রমুখরা। এরপর আমরা আসি ব্রতচারী হচ্ছে ভারতবর্ষের দেশীয় খেলাগুলির মধ্যে অন্যতম। ইংরেজ শাসিত ভারতবর্ষে শরীরচর্চা ও স্বাদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক গুরু সদয় দত্ত একটি স্মরণীয় নাম।
এই নামটি আমাদের মনে রাখতে হবে। শরীরচর্চা কেবল দেহ গঠনের উপায় নয়, মানুষের একাধিক মানসিক বৃত্তি উন্নতি সাধনও শরীরচর্চার ফলে হয়ে থাকে। ব্রতচারী এমনই একটি শিক্ষা যা নৃত্যগীত সহযোগে মানবিকতার মহৎ আদর্শে প্রাণিত হয়ে শরীর ও মনকে উন্নত করতে নিবিড়ভাবে সহায়তা করে। গুরু সদয় দত্তের চিন্তার ফসল ব্রতচারীর গানগুলি মূলত বাংলায় লেখা হলেও পরে বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে ভারতব্যাপী ব্রতচারী শিক্ষা প্রসারিত হয়েছে। 1941-এ 24 পরগনার জোকা অঞ্চলে তৈরি হয় ব্রতচারী গ্রাম এবং ব্রতচারী জনশিক্ষা প্রতিষ্ঠান। জ্ঞান, শ্রম, সত্য, একতা এবং আনন্দ এই 5টি ব্রত নিয়ে দেশাত্মবোধ ও সমাজসেবার আদর্শে উদ্দীপ্ত হন ব্রতচারীরা। তাহলে ব্রতচারী সম্পর্কেও আমরা সংক্ষেপে উত্তর তৈরি করব। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাঙালির সার্কাস। এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা বড় প্রশ্ন তৈরি করব। এটা খুব ইম্পর্টেন্ট, মানে বড় প্রশ্নের ক্ষেত্রে এই প্রশ্নটি আসে, মাঝে মধ্যেই আমরা দেখে থাকি যে এই প্রশ্নটি দেওয়া হয়। আমরা দেখি ইতিপূর্বে যখন পরাধীন ভারতবর্ষ, তখন বাংলায় বিভিন্ন মেলা প্রচলিত হয়। সেই মেলায় নানা রকম শারীর শিক্ষা প্রচলনের ব্যবস্থা করা হয়। তারই ফসল হিসেবে নবগোপাল মিত্র নিরলস প্রচেষ্টায় গড়ে তোলেন ন্যাশনাল সার্কাস 1883-তে। এটি কলকাতা শহরের বাঙালির প্রচেষ্টায় প্রথম স্বদেশীয় সার্কাস। নবগোপাল মিত্রের ন্যাশনাল সার্কাসের জন্তু জানোয়ার সাজ সরঞ্জাম কিনে পরবর্তীকালে গঠিত হয়েছিল গ্রেট ইন্ডিয়ান সার্কাস। কিন্তু খুব অল্প দিনের মধ্যে এই সার্কাসটি নাম করলেও বেশি দিন চলেনি। নবগোপাল মিত্রের ন্যাশনাল সার্কাসের জন্তু জানোয়ার সাজ সরঞ্জাম নিয়ে সার্কাসের আয়োজন করেন সেকালের খ্যাতনামা নাট্যকার মনমোহন বসুর ছেলে প্রিয়নাথ বসু। বন্ধ হয়ে যাওয়া গ্রেট ইন্ডিয়ান সার্কাসের জিনিসপত্র তিনি কিনে নেন। তাহলে প্রথম যে সার্কাসটি হয় সেটি হচ্ছে ন্যাশনাল সার্কাস, তারপর হচ্ছে গ্রেট ইন্ডিয়ান সার্কাস। তারপর যখন এই দুটি সার্কাসই বন্ধ হয়ে যায় তখন মনমোহন বসুর ছেলে প্রিয়নাথ বসু এই বন্ধ হয়ে যাওয়া দুটি সার্কাসের জিনিসপত্র কিনে নিয়ে তিনি গড়ে তোলেন গ্রেট বেঙ্গল সার্কাস। তিনি প্রথম বাংলার বাইরে এবং বহু পরে কলকাতায় সার্কাসের খেলা দেখাতে শুরু করেন। তারপর সেকালে সার্কাস বা শরীরচর্চার কোচ বা প্রধানদের বলা হতো প্রফেসর। প্রিয়নাথ বসুকে তখন প্রফেসর বোস এই নামে ডাকা হতো। তিনি এই নামে বেশি পরিচিতি লাভ করেন। কথিত আছে রেওয়ার মহারাজ গ্রেট বেঙ্গল সার্কাস দেখে অত্যন্ত খুশি হয়ে দুটি বাঘ উপহার দেন। সেই বাঘ দুটির নাম লক্ষ্মী এবং নারায়ণ। সার্কাস দলে বাঘ আসতেই সারা ভারতবর্ষ থেকে ডাক আসতে শুরু করলো। প্রিয়নাথ বসু সার্কাসে বাঘের খেলা দেখাতেন বাদল চাঁদ, আর বাঘের খেলা দেখে তিনি প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। সুশীলা সুন্দরীর বাঘের খেলা দেখে দর্শক হতবাক হয়ে যান। তিনিই হলেন বাংলার প্রথম নারী যিনি বাঘের খাঁচায় ঢুকে নির্ভয়ে বাঘের খেলা দেখিয়েছেন। জিমন্যাস্টিকের খেলা দেখাতেন সুশীলা সুন্দরীর বোন কুমুদিনী। প্রিয়নাথ তাঁর বিচিত্র ভ্রমণ অভিজ্ঞতা ও সার্কাসের কাহিনী নিয়ে 1309 বঙ্গাব্দে একটি বই লেখেন, নাম দেন প্রফেসর বোসের অপূর্ব ভ্রমণ বৃত্তান্ত। সেই বইতে ছিল বার্মা থেকে জাভা, সুমাত্রা পর্যন্ত ভারতীয় উপমহাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার নানা অঞ্চলে ভ্রমণ ও অভিজ্ঞতার কাহিনী। বইটির প্রচ্ছদ বা নামপত্রে কোথাও লেখকের নামোল্লেখ ছিল না, শুধু ছিল প্রিয়নাথ বসুর আলোকচিত্র। আসলে তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে সেই ছবিটুকুই যথেষ্ট ছিল। প্রিয়নাথের মেজ ছেলে অবনীন্দ্রনাথ বসুর আগ্রহ ছিল শিল্পে। 1343 বঙ্গাব্দে তিনি বাবার কীর্তি নিয়ে লেখেন বাঙালির সার্কাস এই গ্রন্থটি। সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র রায় প্রমুখ এই বইটির ভূয়সী প্রশংসা করেছিলেন। তাহলে বাঙালির সার্কাস এটি আমাদের বড় প্রশ্ন করতে হবে। এরপর আমরা ক্রীড়া সংস্কৃতির একেবারে শেষ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাঙালির ম্যাজিক।
বাংলার লোক ঐতিহ্যের আরেকটি দিক মন্ত্র, ম্যাজিক, জাদু, ভেলকি প্রভৃতির সহাবস্থান। বাংলা লোকসাহিত্যে মন্ত্র, জাদু, ভেলকি প্রভৃতির উপরে আদিম সমাজের সর্বাত্মবাদ বা অ্যানিমিজম ছাড়াও তন্ত্রশাস্ত্র সম্ভবত প্রভাব বিস্তার করে থাকবে। হিন্দুতন্ত্র পূর্বে কি বৌদ্ধতন্ত্রের পূর্বে এ নিয়ে অনেক বাদানুবাদ সত্ত্বেও তন্ত্রের ব্যবহার বাংলার মাটিতে অতি সুপরিচিত ছিল। প্রথমে আমরা যার সম্পর্কে আলোচনা করব তিনি হচ্ছেন গণপতি চক্রবর্তী। গণপতি চক্রবর্তী ছিলেন প্রফেসর বোসের সার্কাস দলের অন্যতম প্রধান আকর্ষণ। ইলিউশন বক্স, ইলিউশন ট্রি এবং কংস কারাগার ছিল তাঁর সর্বাধিক বিখ্যাত ও চমকপ্রদ খেলাগুলির মধ্যে অন্যতম। তাঁর সহধর্মিণী হিঙ্গলবালা ছিলেন তার জাদু প্রদর্শনের সঙ্গিনী। বাংলাদেশে আধুনিক ম্যাজিকের জনক গণপতি জাদুবিদ্যা নামে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন। তবে বাংলার ম্যাজিক বা বাঙালির ম্যাজিক বলতেই যার নাম চোখ বন্ধ করে আমরা স্মরণ করতে পারি তিনি হচ্ছেন প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব প্রতুল চন্দ্র সরকার বা পিসি সরকার সিনিয়র। তার পিতা ভগবানচন্দ্র এবং ঠাকুরদা দ্বারকানাথ দেব ম্যাজিক জানতেন। খ্যাতিসম্পন্ন জাদুকর গুরু গণপতি চক্রবর্তীর কাছে শিক্ষালাভ করে তীব্র অধ্যাবসায়ের মাধ্যমে নিজেকে অসামান্য করে তুলেছিলেন তিনি। 1913 সালের 23শে ফেব্রুয়ারি বাংলাদেশের টাঙ্গাইল জেলায় অশোকপুরে তাঁর জন্ম হয়। 1933 সালে জাদু প্রদর্শনকে তিনি পেশা হিসেবে গ্রহণ করার পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত কলকাতা, জাপান সহ 70টি দেশে জাদু প্রদর্শন করে প্রভূত সুনাম অর্জন করেন, বহু পুরস্কার এবং শ্রেষ্ঠ জাদুকরের স্বীকৃতি লাভ করেন। 1934 সালে লন্ডন বিবিসি টিভিতে জাদু প্রদর্শন করেন এবং 1962 সালে মস্কো ভ্রমণ করেন এবং লেনিনগ্রাদে জাদু দেখান। 1971 সালে 6ই জানুয়ারি জাপানের আসাইকাওয়ায় তিনি পরলোক গমন করেন। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা 16টি। তিনি 1946-1954 সালে জাদুর অস্কার নামে পরিচিত দ্য ফিনিক্স আমেরিকান পুরস্কার এটি লাভ করেন। জার্মান ম্যাজিক সার্কেল থেকে দ্য রয়্যাল মেডেলিয়ান পুরস্কার পান। 1964 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। গত 2010 সালের 23শে ফেব্রুয়ারি ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে একটি ডাক টিকিট চালু করেন। তাঁর পুত্র পিসি সরকার জুনিয়র এখনও বাংলা তথা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ জাদুশিল্পী। তাহলে বাঙালির ম্যাজিক যদি বলা হয় তাহলে গণপতি চক্রবর্তী এবং পিসি সরকার দুজনের সম্পর্কে আলোচনা করতে হবে, অথবা যে কোনো একজন সম্পর্কে যদি আলোচনা করতে বলা হয় তাহলে সেইভাবে তোমরা উত্তর তৈরি করবে। তাহলে আমরা বড় প্রশ্ন হিসেবে যতীন্দ্রচরণ গুহ বা গোবর গুহ সম্পর্কে কুস্তির ক্ষেত্রে আলোচনা করব। ফুটবলের ক্ষেত্রে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী সম্পর্কে বড় প্রশ্ন করব। ক্রিকেটের ক্ষেত্রে সারদা রঞ্জন রায়চৌধুরী সম্পর্কে বড় প্রশ্ন করব। পঙ্কজ রায় সম্পর্কে বড় প্রশ্ন করব, ক্রিকেটার পঙ্কজ রায় সম্পর্কে। সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বড় প্রশ্ন করব। ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কে আমরা বড় প্রশ্ন করব। প্রথম বাঙালি সাঁতারু মিহির সেন সম্পর্কে করব বড় প্রশ্ন। আরতি সাহা প্রথম ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল বিজয়িনী আরতি সাহা সম্পর্কে বড় প্রশ্ন করব। সার্বিকভাবে টেবিল টেনিস, বাংলার টেবিল টেনিস সম্পর্কে আলোচনা করব বড় প্রশ্ন। টেবিল টেনিস, বাংলার টেবিল টেনিসের সম্পর্কে বড় প্রশ্ন করব। দাবা সম্পর্কে, এটিও সার্বিকভাবে কোনো একজনের বিষয় নয়, দাবা, বাংলার দাবা সম্পর্কে আমরা বড় প্রশ্ন করব। ব্রতচারী, গুরু সদয় দত্ত সম্পর্কে, ব্রতচারী সম্পর্কে বড় প্রশ্ন করব। আমি পড়ানোর সময় বললাম বাঙালির সার্কাস, এটিও খুব ইম্পর্টেন্ট একটি বড় প্রশ্ন, এটা অবশ্যই করব। বাঙালির ম্যাজিক, সেক্ষেত্রে গণপতি চক্রবর্তী এবং প্রতুল চন্দ্র সরকার বা পিসি সরকার, এদের দুজনের সম্পর্কে একসাথে করতে হবে, অথবা যে কোনো একজনের সম্পর্ক করতে হবে। বাঙালির ম্যাজিক, এটাও আমরা বড় প্রশ্ন করব। তাহলে
আমরা বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই পর্যায়ে বা এই গ্রন্থের প্রথম পর্ব, যেটা বাঙালির শিল্প ও সংস্কৃতির ইতিহাস, তার 5টি অধ্যায় নিয়ে আলোচনা আমরা করেছি ইতিপূর্বে, এবং তার পঞ্চম তথা শেষ অধ্যায় যেটি বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাস, তার আলোচনা আমরা আজকে এখানেই শেষ করলাম।